বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের শিক্ষার্থীদের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি রসায়ন দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায়ের জৈব রসায়নের সমানতা বা আইসোমারিজম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আইসোমারিজম। এর বাংলা হচ্ছে সমানতা। আইসোমারিজম বা সমানতা কি? তো আইসোমারিজমের আইসো এর অর্থ হচ্ছে সেম বা ইকুয়াল বা সমান, আর মিরোস এর অর্থ হচ্ছে ইউনিট বা পার্ট বা অংশ। তাহলে আমরা বলতে পারি সমানতা হচ্ছে সেম ইউনিট বা সেম পার্ট, অথবা ইকুয়াল ইউনিট বা ইকুয়াল পার্ট, অথবা সমান অংশ। তাহলে আমরা সমানতা এর অর্থ পাচ্ছি সমান অংশ। আমরা একটা উদাহরণ দেখে আসি। এখানে C2H6O এই যৌগটি থেকে আমরা দুটি যৌগ পেয়ে থাকি, CH3CH2OH আর CH3OCH3। এখানে যদি আমরা C2H6O এটাকে ভেঙে লিখি তাহলে দুইভাবে লিখতে পারি, CH3CH2OH যা হচ্ছে ইথানল, আর এটা হচ্ছে মিথক্সিমিথেন অথবা ডাইমিথাইল ইথার। এই দুইটি যৌগে আমরা দেখব কোনো পরিবর্তন বা পার্থক্য লক্ষ্য করা যায় কি না। এখানে ইথানল লিকুইড আর ডাইমিথাইল ইথার হচ্ছে গ্যাসীয়। ইথানলের বয়েলিং পয়েন্ট 78.3 ডিগ্রি সেলসিয়াস আর ইথারের হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। যদি আমরা হাইড্রোজেন আয়োডাইডের সাথে বিক্রিয়া করি তাহলে এখানে ইথাইল আয়োডাইড তৈরি হয়, আর এখানে মিথাইল আয়োডাইড তৈরি হয়। যদি ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করি তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর এখানে নো রিয়াকশন, কোনো রিয়াকশন হয় না। এবার আমরা দেখতেছি এই C2H6O আণবিক সংকেত বিশিষ্ট যৌগটি থেকে আমরা দুটি যৌগ পেয়ে থাকি, একটা হচ্ছে ইথানল আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার। এই ইথানল এবং ডাইমিথাইল ইথার এই দুইটা যৌগের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি যে ইথানল হচ্ছে লিকুইড আর ডাইমিথাইল ইথার হচ্ছে গ্যাসিয়াস। এদের বয়েলিং পয়েন্ট আমরা দেখব, ইথানলের হচ্ছে 78.3 ডিগ্রি সেলসিয়াস এবং ডাইমিথাইল ইথারের হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। আর হাইড্রোজেন আয়োডাইডের সাথে বিক্রিয়া করলে ইথানল তৈরি করে ইথাইল আয়োডাইড আর ডাইমিথাইল ইথার তৈরি করে মিথাইল আয়োডাইড। আর ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে শুধুমাত্র ইথানল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু এখানে ডাইমিথাইল ইথার কোনো বিক্রিয়া দেয় না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে বুঝতে পারি যে এই দুইটা যৌগের মলিকুলার ফর্মুলা একই। দুইটা যৌগের মলিকুলার ফর্মুলা তথা আমরা এখানে বাংলায় যদি বলি আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আরও আমরা দেখতেছি যে এখানে ভৌত অবস্থা দুইটা যৌগের ভিন্ন, যেমন একটা গ্যাসীয় একটা লিকুইড। আবার দুইটার বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক ভিন্ন। আবার রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন উৎপাদ গঠন করে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সকল যৌগের মলিকুলার ফর্মুলা একই, অর্থাৎ আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, অথবা যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু কমপক্ষে একটি
ভৌত এবং একটি রাসায়নিক ধর্মে পার্থক্য পরিলক্ষিত হয় তাদেরকেই বলা হচ্ছে সমাণু। আর যে সকল যৌগ এই সমানুতা প্রদর্শন করে তাদেরকে বলা হচ্ছে আইসোমারিজম। তাহলে আবার বলি, যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু কমপক্ষে একটি ভৌত ধর্মে পার্থক্য বিদ্যমান থাকে তাদেরকেই আমরা বলতে পারি আইসোমার। আর কোনো যৌগের এই বৈশিষ্ট্যটাই হচ্ছে সমানুতা বা আইসোমারিজম। এবার আমরা শিখব আইসোমারিজমের ক্লাসিফিকেশন। আইসোমারিজম কত প্রকার? তো আইসোমারিজম প্রধানত দুই প্রকার। এক নম্বর হচ্ছে গাঠনিক বা স্ট্রাকচারাল বা কনস্টিটিউশনাল, আর একটি হচ্ছে ত্রিমাত্রিক। এই ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল বা কনফিগারেশনাল সমাণু বলা যেতে পারে। তাহলে গাঠনিক সমানুতার ক্ষেত্রে কি হয়? এই গাঠনিক সমানুতার ক্ষেত্রে আমরা দেখি যে আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ও তাদের ইউপ্যাক নেম ভিন্ন। আর ত্রিমাত্রিক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আণবিক সংকেত ও গাঠনিক সংকেত একই, কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন। আবার ইউপ্যাক নামও সেম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে গাঠনিক সংকেত, যে সংকেতে আমরা দেখব যে এখানে গাঠনিক সমানুতায় আণবিক সংকেত একই হবে কিন্তু গাঠনিক সংকেত ও ইউপ্যাক নাম ভিন্ন হবে। আর স্টেরিও বা ত্রিমাত্রিক আইসোমারিজমে আমরা দেখব আণবিক সংকেত, গাঠনিক সংকেত এবং ইউপ্যাক নামকরণ একই, শুধুমাত্র ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন। আমরা একটু উদাহরণে আসি, যেমন CH3 CH2 CH ডাবল বন্ড CH2, আবার CH3 CH ডাবল বন্ড CH CH3। এখানে এটা হচ্ছে বিউটিন 1, এটা হচ্ছে বিউটিন 2। তাহলে বিউটিন 1 এবং বিউটিন 2 এই যৌগ দুটিতে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন হাইড্রোজেনের সংখ্যা সমান, কিন্তু দ্বিবন্ধনের অবস্থানের পরিবর্তনের কারণে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হয়েছে। সুতরাং এটা হচ্ছে গাঠনিক সমানুতা, কারণ এখানে গাঠনিক সংকেতের পরিবর্তন। আর যদি আমরা এই 2 বিউটিনকে এভাবে লিখতাম CH3 CH3 H H, আবার CH3 CH3 H H, এই যৌগ দুইটাতে এটাও 2 বিউটিন, এটাও 2 বিউটিন, কিন্তু এখানে একই জাতীয় গ্রুপ একই দিকে থাকার কারণে, একই জাতীয় গ্রুপ একই দিকে, এজন্য সিস 2 বিউটিন। এটা হচ্ছে ট্রান্স 2 বিউটিন। তাহলে সিস 2 বিউটিন এবং ট্রান্স 2 বিউটিন এক্ষেত্রে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, ইউপ্যাক নাম একই, কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন। এটাই হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল বা কনফিগারেশনাল আইসোমারিজম। এবারে আমরা গাঠনিক সমানুতার প্রকারভেদ শিখব। গাঠনিক সমানুতা প্রধানত 5 প্রকার। 1 নম্বর চেইন সমানুতা। চেইন সমানুতা, এই চেইন সমানুতায়
আমরা একটু উদাহরণ দেখে আসি। যেমন CH3 CH2 CH2 CH3, আবার CH3 CH CH3 CH3। এই দুইটা যৌগেই C4H10 অর্থাৎ মলিকুলার ফর্মুলা দুইটা যৌগের একই, কিন্তু এখানে কার্বন শিকলে 4টি কার্বন রয়েছে, এখানে কার্বন শিকলে 3টি কার্বন রয়েছে। এই জন্য এই যৌগটা হচ্ছে বিউটেন, আর এই যৌগটা হচ্ছে 2মিথাইল প্রোপেন। এই 2মিথাইল প্রোপেন এবং বিউটেন এই যৌগ দুটি পরস্পরের আইসোমার। কেন? এই যৌগ দুটাতেই কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা একই, শুধুমাত্র এদের কার্বন শিকলে কার্বন সংখ্যার পরিবর্তন হওয়ার কারণেই এরা গাঠনিক আইসোমারিজম, এবং গাঠনিক আইসোমারিজমের মধ্যে চেইন আইসোমারিজমের উদাহরণ। তাহলে আমরা চেইন আইসোমারিজম কাকে বলতে পারি? যে স্টেরিক সমানুতায় বা যে সমানুতায় আমরা এখানে বলবো যে কার্বন শিকলে কার্বন সংখ্যার পরিবর্তনের কারণে সমানুতা সৃষ্টি হয়, সেই ধরনের সমানুতাই হচ্ছে চেইন সমানুতা। আমরা আর একটা উদাহরণ দিয়ে আসি। C5H12 এই যৌগের 3টি সমাণু বিদ্যমান, যেমন CH3 CH2 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 CH3 N-পেন্টেন। 2 নম্বরে আমরা দেখতে পাই এভাবে CH3 CH CH3 CH2 CH3 আইসোপেন্টেন, এবং আরেকটা CH3 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 CH3। অর্থাৎ আমরা এই যৌগটাকে 3টা ভাবে লিখতে পারি, 3ভাবে। একটা হচ্ছে কার্বন শিকলে যদি আমরা 5টা কার্বন রাখি তখন এর নাম হচ্ছে এন-পেন্টেন। যদি কার্বন শিকলে 4টা কার্বন রেখে একটা শাখা শিকল করে দিই তাহলে আইসোপেন্টেন, এবং কার্বন শিকলে যদি 3টা কার্বন রেখে দেই তাহলে এর নাম হবে নিওপেন্টেন। তাহলে আইসোপেন্টেন, নিওপেন্টেন এবং এন-পেন্টেন বা নর্মাল পেন্টেন হচ্ছে পরস্পরের সমাণু। আমরা এটাকে যেমন পেন্টেন বলতে পারি, এটাকে আবার বলতে পারি 2মিথাইল বিউটেন, আবার এটাকে লিখতে পারি 2,2-ডাইমিথাইল প্রোপেন। তাহলে C5H12 এর 3টি চেইন সমাণু বিদ্যমান। এই 3টি চেইন সমাণুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে এন-পেন্টেন, একটি আইসোপেন্টেন বা 2মিথাইল বিউটেন, অপরটি নিওপেন্টেন বা 2,2-ডাইমিথাইল প্রোপেন। এবারে 2 নম্বরে আসি। 2 নম্বর হচ্ছে পজিশনাল আইসোমারিজম। পজিশনাল আইসোমারিজম, এই পজিশনাল আইসোমারিজমে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থানের পরিবর্তন বা পজিশনের পরিবর্তন, অথবা ফাংশনাল গ্রুপ কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তনের কারণে এরকম সমানতা দেখতে পাওয়া যায়। যেমন C2H6O, এটা থেকে 2টা সমাণু আমরা পেয়েছি, CH3 CH2OH ইথানল এবং ডাইমিথাইল ইথার, ইথানল এবং ডাইমিথাইল ইথার। এরা পরস্পরের আইসোমার। তবে এটা হবে, একটু ভুল হয়ে গেছে, এখানে আমরা লিখব এটাকে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। তাহলে ফাংশনাল গ্রুপ আইসোমারিজমের উদাহরণ এটা। এখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালকোহলিক গ্রুপ, আর এখানে হচ্ছে ইথারীয় মূলক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, এখানে যদি কার্যকরী মূলকের পরিবর্তনের কারণে, কার্যকরী মূলকের ভিন্নতার কারণে কোনো সমাণু সৃষ্টি হয়, তাহলে এই ধরনের সমানুতাই হচ্ছে ফাংশনাল গ্রুপ সমানুতা। যেমন C3H6O, এই যৌগটার 2টা সমাণু আমরা দেখতে পাবো, যেমন CH3 CH2 CHO। আরেকটা দেখাই, CH3CO CH3। এই যৌগটিতে কার্যকরী মূলক হচ্ছে অ্যালডিহাইড, আর
এই যৌগটিতে কার্যকরী মূলক হচ্ছে কিটোন। তাহলে অ্যালডিহাইড একটা কার্যকরী মূলক এবং কিটোন আরেকটি কার্যকরী মূলক। তাহলে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বা কার্যকরী মূলক সমানুতা কি? যে সকল সমানুতায় কার্যকরী মূলকটাই চেঞ্জ হবে, অর্থাৎ কার্যকরী মূলকের চেঞ্জের কারণে যদি ভিন্ন ভিন্ন সমাণু সৃষ্টি হয়, তাহলে এই ধরনের সমানুতাই হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক সমানুতা। যেমন এখানে ফাংশনাল গ্রুপ হিসাবে ব্যবহার হয়েছে ওএইচ অর্থাৎ হাইড্রক্সিল মূলক, এবং যে অ্যালকোহলের কার্যকরী মূলক, এবং এখানে ইথারের কার্যকরী মূলক, এখানে অ্যালডিহাইডের কার্যকরী মূলক, এখানে কিটোনের কার্যকরী মূলক। তাহলে এই যৌগ দুইটাতে কার্বন এবং হাইড্রোজেনের এবং অক্সিজেনের সংখ্যা একই, এই যৌগ দুটিতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সংখ্যা একই, কিন্তু এদের ফাংশনাল গ্রুপটা ভিন্ন। এই ফাংশনাল গ্রুপ ভিন্ন হওয়ার কারণে আমরা এই ধরনের সমানুতাকে বলতে পারি ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক সমানুতা। এবারে আমরা পজিশনাল বা অবস্থান সমানুতা দেখব। যেমন এখানে দ্বিবন্ধন বা কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তনের কারণে এই ধরনের সমানতা পরিলক্ষিত হয়। তো প্রথমে আমরা C4H8 নিয়ে আমরা একটু উদাহরণ দেব। তাহলে C4H8 এটাকে দুইভাবে আমরা লিখতে পারি, যেমন CH3 CH2 CH ডাবল বন্ড CH2, আবার লিখতে পারি CH3 CH ডাবল বন্ড CH3। এটা হচ্ছে 1 বিউটিন, এটা হচ্ছে 2 বিউটিন। এই 1 বিউটিন এবং 2 বিউটিন এরা পরস্পরের পজিশনাল আইসোমারিজম, কারণ এখানে দ্বিবন্ধনের অবস্থানের পরিবর্তনের কারণে এই ধরনের সমানতার সৃষ্টি হয়েছে। এখানে দ্বিবন্ধনটি রয়েছে 1 নম্বর কার্বনে, এই জন্য 1 বিউটিন বা বিউট 1 ইন, আর এখানে দ্বিবন্ধনটা রয়েছে 2 নম্বর কার্বনে, এই জন্য এটা হচ্ছে 2 বিউটিন। তাহলে এটা বিউটিন 1 বা 1 বিউটিন, এটা হচ্ছে 2 বিউটিন। তাহলে এই বিউটিন 1 এবং বিউটিন 2 এরা পরস্পরের পজিশনাল আইসোমারিজম। আবার যদি আমরা এইভাবে দেখাই CH3 CH2 CH2OH, আবার CH3 CHOH CH3, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রোপানল 1 এবং এখানে প্রোপানল 2। এই প্রোপানল 1 এবং প্রোপানল 2 এখানে কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এখানে কার্যকরী মূলক 1 নম্বর কার্বনে এবং এখানে কার্যকরী মূলক 2 নম্বর কার্বনে। তাহলে এটা প্রোপানল 1 এবং এটা প্রোপানল 2, কিন্তু উভয় যৌগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সংখ্যা সমান। যেমন কার্বন 3টি, হাইড্রোজেন 3 2 5 2 7 8টি এবং অক্সিজেন 1টি। এখানেও তাই, কার্বন 3টি, হাইড্রোজেন 3 4 5 3 8 আর অক্সিজেন 1টি। অর্থাৎ পজিশনাল আইসোমারিজম হচ্ছে কার্বন শিকলে আমরা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন অথবা কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তনের কারণে এই ধরনের সমানতা দেখতে পাই। এবারে আসি মেটামারিজম। এই মেটামারিজম কি? মেটামারিজম হচ্ছে যে সকল সমানুতায় কার্যকরী মূলকের উভয় দিকের কার্বন সংখ্যার পরিবর্তন লক্ষ্য করা যায়, এই ধরনের সমানুতাকে বলা হচ্ছে মেটামারিজম। যেমন CH3O CH2 CH2 CH3, এই যৌগটির নাম হচ্ছে মিথক্সিপ্রোপেন। অথবা আমরা এটাকে লিখতে পারি মিথাইল প্রোপাইল ইথার। আবার এইভাবে লিখতে পারি CH3 CH2O CH2 CH3, এটা হচ্ছে ইথক্সি ইথেন। অথবা ডাই ইথাইল ইথার। এই দুইটি যৌগে কি পরিবর্তন লক্ষ্য করা যায়?
এই দুটি যৌগে পরিবর্তন এটাই যে কার্যকরী মূলকের এই পাশে 3টি কার্বন এবং এ পাশে 1টি কার্বন, আর এ যৌগে এইদিকেও 2টি কার্বন, এইদিকেও 2টি কার্বন, কিন্তু উভয় যৌগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সংখ্যা সমান। তাহলে এই ধরনের সমানতাই হচ্ছে মেটামারিজম। যেমন আরও একটি উদাহরণ দিয়ে আসি, যেমন CH3 CO CH2 CH2 CH3, এটা হচ্ছে 1 2 3 4 5। তাহলে পেন্টানোন 2, আবার CH3 CH2 C ডাবল বন্ড O CH2 CH3 1 2 3 4 5। তাহলে পেন্টানোন 3, এই পেন্টানোন 2 এবং পেন্টানোন 3 এই যৌগ দুটিতে কোন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? এখানেও কার্যকরী মূলক হচ্ছে কিটোনিক মূলক। এই কার্যকরী মূলকের উভয় দিকে কার্বন সংখ্যার পরিবর্তন, এখানে একদিকে 3টি, একদিকে 1টি, এখানে এ পাশেও 2টি, এ পাশেও 2টি। তাহলে এই ধরনের সমানতাই হচ্ছে মেটামারিজম। এবারে আমরা শিখব টটোমারিজম। টটোমারিজম, তো টটোমারিজমের উদাহরণ হচ্ছে যেমন CH3 C ডাবল বন্ড O CH3 CH3 COH ডাবল বন্ড CH2। এখানে এটাও কিন্তু এক ধরনের কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ সমানতা, কারণ এখানে কিটোনের কার্যকরীমূলক, এখানে অ্যালকোহলের কার্যকরীমূলক, তাহলে এটাও এক ধরনের কার্যকরীমূলক সমানতা। তবে এখানে বিশেষ একটি পরিবর্তন লক্ষ্য করা যায়, এখানে এক কার্যকরীমূলক থেকে আরেক কার্যকরীমূলক স্বতঃস্ফূর্তভাবে তৈরি হবে, অর্থাৎ এই কিটো কাঠামো থেকে এটাকে বলা হয় ইনল কাঠামো। এই ইনল কাঠামোর অর্থ হচ্ছে এখানে ইন, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে হয় ইন, আর ওইস থাকলে হয় অল, তাহলে ইন অল, এই জন্য এই কাঠামোটার নাম হচ্ছে ইনল। আর এটা হচ্ছে কিটো গ্রুপ, তাই এটা হচ্ছে কিটো ফর্ম। তাই এখানে হচ্ছে কিটো ফর্ম, এটা হচ্ছে ইনল ফর্ম। এই কিটো ফর্ম থেকে স্বতঃস্ফূর্তভাবে ইনল ফর্ম, আবার স্বতঃস্ফূর্তভাবে ইনল ফর্ম থেকে কিটো ফর্মে রূপান্তরিত হওয়া, এবং এরা পরবর্তীতে সাম্যাবস্থা বিরাজ করে। তাহলে এই ধরনের সমানতাই হচ্ছে টটোমারিজম। তাহলে আমরা আজকে স্ট্রাকচারাল সমানতা বা গাঠনিক সমানতা আমরা দেখলাম 5 প্রকার। এটা হচ্ছে চেইন সমানতা, এটা হচ্ছে অবস্থান সমানতা, এরপরে আমরা শিখলাম কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, এরপরে মেটামারিজম, এরপর টটোমারিজম। এবারে আমরা আসি স্টেরিও সমানতায়। এই স্টেরিও সমানতা কাকে বলে? স্টেরিও সমানতা হচ্ছে যে সকল যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্ন। আবার এভাবে বলতে পারি, যে সকল যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, ইউপ্যাক নামও একই, কিন্তু ত্রিমাত্রিক দিক বিন্যাস অর্থাৎ এদের 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশনটা ভিন্ন, এই ধরনের সমানতাকেই বলা হচ্ছে স্টেরিও আইসোমারিজম। এই স্টেরিও আইসোমারিজম 2 প্রকার, এক জিওমেট্রিক্যাল, একটা হচ্ছে অপটিক্যাল। এই জিওমেট্রিক্যাল এর আরেক নাম হচ্ছে সিস ট্রান্স আইসোমারিজম, আর অপটিক্যালি। এবার আমরা আসব জিওমেট্রিক্যাল আইসোমারিজমের ব্যাখ্যায়, অর্থাৎ সিস ট্রান্স। যেমন এখানে একটি যৌগ CH3H CH3H, আবার এটাকে এইভাবে লিখতে পারি CH3CH3H। এখানে উভয় যৌগের নামই হচ্ছে 2-বিউটিন, তবে এখানে একই জাতীয় গ্রুপ একই দিকে থাকার কারণে এর নাম হচ্ছে সিস 2-বিউটিন। এখানে হচ্ছে ট্রান্স
ট্রান্স টু বিউটিন। এই সিস টু বিউটিন এবং ট্রান্স টু বিউটিন পরস্পরের জিওমেট্রিক্যাল বা জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা। এই জিওমেট্রিক্যাল আইসোমারিজমের কিছু শর্ত আছে। এর শর্ত হচ্ছে অবশ্যই প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে। প্রতিস্থাপিত অ্যালকিন, যেমন ABC ডাবল বন্ড CAB বা ABC ডাবল বন্ড CAD, এই জাতীয় যৌগ হতে হবে। 2 নম্বর হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড বা চাক্রিক যৌগ হতে হবে। যেমন চাক্রিক যৌগের একটা উদাহরণ দিয়ে আসি। এখানে CH3 গ্রুপ দুটি একই জাতীয় গ্রুপ, একই দিকে, এজেন্টটা সিস, এবং যদি আমরা একই জাতীয় গ্রুপ কোনাকুনি দিয়ে থাকি তাহলে তখন এটা হবে ট্রান্স, অর্থাৎ প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাক্রিক যৌগ এই ধরনের সমানতা প্রদর্শন করে। এবার আমরা শিখব অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমারিজম, এই অপটিক্যাল আইসোমারিজম জানার আগে আমাদের জানা দরকার কাইরাল কার্বন। কাইরাল কার্বন কি? যে কার্বনের 4 যোজনীতে 4টি ভিন্ন পরমাণু বা গ্রুপ উপস্থিত থাকে, এই জাতীয় কার্বনকে বলা হচ্ছে কাইরাল কার্বন। তো কাইরাল কার্বন কি? যে কার্বনের 4 যোজনীতে 4টি ভিন্ন পরমাণু বা গ্রুপ উপস্থিত থাকে, এই জাতীয় কার্বনকেই কাইরাল কার্বন বলে। আর আমাদের এই অপটিক্যাল আইসোমারিজমের মেইন শর্ত হচ্ছে অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে। যেমন আমরা একটা যৌগ দেখি, COOH, COH, H এবং CH3। এখানে এই কার্বন কাইরাল কার্বন, কারণ এই কার্বনের 4 যোজনীতে 4টি ভিন্ন পরমাণু বা গ্রুপ বিদ্যমান। যেমন এখানে অ্যাসিডমূলক, এখানে হাইড্রক্সিলমূলক, এখানে মিথাইলমূলক এবং এখানে হাইড্রোজেন। তাহলে এটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এখানে যদি দর্পণ দেই তাহলে এইরকম একটা কাঠামো পাওয়া যাবে। সেটা হচ্ছে OH, H, COOH এবং CH3। তাহলে অপটিক্যাল আইসোমারিজম কাকে বলা হচ্ছে? এটাও ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিডে আমরা দেখতে পাচ্ছি এখানে OH ডানে এবং এখানকার OH বামে অবস্থান করতেছে, এই জন্য এটার নাম হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। এই ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড পরস্পরের আলোক সক্রিয় সমাণু, অর্থাৎ অপটিক্যাল আইসোমার। অর্থাৎ যে সকল যৌগে কাইরাল কার্বন বিদ্যমান, তাহলে আমরা শর্তগুলো একটু জেনে নেই। আলোক সমানতার শর্ত হচ্ছে 1 কাইরাল কার্বন থাকবে, 2 দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করবে, 3 নম্বর হচ্ছে প্রতিবিম্বদ্বয় একটি আরেকটির উপর উপরি স্থাপনীয় হবে না। প্রতিবিম্বদ্বয় একটি অপরটির উপর উপরি স্থাপনীয় হবে না। তাহলে অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে। ল্যাকটিক অ্যাসিডে কাইরাল কার্বন বিদ্যমান। এই কাইরাল কার্বনধারী যৌগ যদি দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করে এবং দর্পণ প্রতিবিম্বদ্বয় যদি পরস্পরের উপর স্থাপনীয় না হয়, তাহলে এই জাতীয় সমানতাকেই বলা হচ্ছে অপটিক্যাল আইসোমার। আর এখানে যেমন ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড পরস্পরের অপটিক্যাল আইসোমার। এখন আমরা এখানে 2টা সংজ্ঞা শিখব। একটা হচ্ছে এনানসিওমার এবং আরেকটি হচ্ছে রেসিমিক মিশ্রণ। তাহলে এনানসিওমার এবং রেসিমিক মিশ্রণ কি?
তো দুটি আলোক সক্রিয় যৌগ পরস্পরের যদি দর্পণ প্রতিবিম্ব হয় এবং একটি অপরটির উপরে স্থাপনীয় না হয়, তাহলে এই ধরনের যৌগ পরস্পরের এনানসিওমার, যেমন ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড, ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, এরকম যৌগসমূহ পরস্পরের এনানসিওমার। এবার রেসিমিক মিশ্রণ। এই রেসিমিক মিশ্রণ কি? রেসিমিক মিশ্রণ হচ্ছে দুটি আলোক সক্রিয় সমাণুর মিশ্রণ, যেমন ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিডের একত্রিত মিশ্রণই হচ্ছে রেসিমিক মিশ্রণ। তাহলে আমরা আজকে কি শিখলাম? সমানুতা কি, সমানুতা কত প্রকার এবং কি কি, গাঠনিক সমানুতা কত প্রকার এবং স্টেরিও সমানুতা কত প্রকার। আমরা এই সমানুতার আজকে এখানেই শেষ করছি। তোমরা ইন্টারমিডিয়েটে যারা পড়ো তাদের এ পর্যন্ত শিখলেই চলবে, এর বেশি শেখার দরকার নেই। তবে সমানুতা থেকে প্রতি বছর পরীক্ষায় আসে, এজন্য তোমরা একটু ভালোভাবে শিখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।